আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটি তৈরি করছি 2021 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য। তোমাদের প্রথম সপ্তাহে প্রকাশিত ফিন্যান্স ও ব্যাংকিং অ্যাসাইনমেন্টের উত্তরপত্র নিয়ে ভিডিওটি তৈরি করা। যারা অন্যান্য অ্যাসাইনমেন্টগুলো এখনও করনি, ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক আছে, সেখান থেকে চাইলে তোমরা অ্যাসাইনমেন্টগুলো করে নিতে পারো। প্রথমে চলো তোমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্নটি দেখে নেওয়া যাক। স্ক্রিনে তোমরা অ্যাসাইনমেন্টের প্রশ্নটি দেখতে পাচ্ছ। বিষয় কোড হচ্ছে 152। তোমাদের অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে প্রথম অধ্যায় থেকে, অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন। প্রশ্নটি হচ্ছে, আর্থিক ব্যবস্থাপকের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তার অর্থায়ন ব্যবস্থাপনা বিষয়ক জ্ঞান সহায়ক বিষয়টির যৌক্তিকতা নিরূপণ করো। নির্দেশনায় দেখো কি বলা আছে। অ্যাসাইনমেন্ট প্রণয়নে নিম্নোক্ত বিষয়গুলো 250 শব্দের মধ্যে ধারাবাহিকভাবে বর্ণনাপূর্বক সম্পন্ন করতে হবে। অর্থায়নের ধারণা, কারবারি অর্থায়নের গুরুত্ব, আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলী, আয় সিদ্ধান্ত বা অর্থায়ন সিদ্ধান্ত, ব্যয় সিদ্ধান্ত বা বিনিয়োগ সিদ্ধান্ত এবং অন্যান্য সিদ্ধান্ত। এই বিষয়গুলো তোমাদের উদাহরণ সহ কিন্তু ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে? এখানে মূল্যায়ন রুবিক্সটা লক্ষ্য করো, সেক্ষেত্রে তোমরা বুঝতে পারবে। তাহলে চলো তোমাদের এই নির্দেশনা এবং মূল্যায়ন রুবিক্স অনুযায়ী আমরা একটি উত্তরপত্র এখানে দিয়ে দিচ্ছি। নির্দেশনাটি লক্ষ্য করো, তোমাদের 250 শব্দের মধ্যে লিখতে বলা হয়েছে। এখানে বেশি করে দেওয়া হলো যাতে তোমরা এখান থেকে ছোট করে লিখতে পারো, কারণ হুবহু লিখলে কিন্তু খাতা বাতিল হয়ে যেতে পারে। তাই নিজেদের মতো করে প্রতিটা পয়েন্ট থেকে ছোট করে লেখো, ঠিক আছে? উত্তরপত্রটি আমরা দেখে নেই। তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে আর্থিক ব্যবস্থাপকের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তার অর্থায়ন ব্যবস্থাপনা বিষয়ক জ্ঞান সহায়ক বিষয়টির যৌক্তিকতা নিরূপণ। প্রথমে দেখো অর্থায়নের ধারণা। অর্থায়ন মূলত অর্থ বা তহবিল ব্যবস্থাপনা নিয়ে কাজ করে থাকে। কোন উৎস হতে কী পরিমাণ, কতটুকু তহবিল সংগ্রহ করে কোথায় কিভাবে বিনিয়োগ করা হলে কারবারে সর্বোচ্চ মুনাফা হবে, অর্থায়ন সেই সংক্রান্ত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করে। একটি ব্যবসায় প্রতিষ্ঠানের ক্ষেত্রে মালামাল বা পণ্য ক্রয় বিক্রয় থেকে অর্থের আগমন ও নির্গমন হয়। কারবারের মালামাল প্রস্তুত ও ক্রয় করার জন্য বিভিন্ন ধরনের তহবিলের প্রয়োজন হয়। উদাহরণস্বরূপ, মেশিন ক্রয় বাবদ খরচ, কাঁচামাল ক্রয় বাবদ খরচ, শ্রমিকদের মজুরি প্রদান ইত্যাদি অর্থায়নের উল্লেখযোগ্য কয়েকটি উদাহরণ। তহবিলের এই প্রয়োজন অনুযায়ী পরিকল্পনা মাফিক তহবিল সংগ্রহ করতে হয়, যেন উৎপাদন প্রক্রিয়া অব্যাহত থাকে। অর্থায়ন বলতে তহবিল সংগ্রহ ও ব্যবহার সংক্রান্ত এই প্রক্রিয়াগুলোকে বোঝায়। যেমন, আমার গ্রামে কোনো দর্জির দোকানে গেলে দেখতে পাই যে একজন বা দুজন সেলাই মেশিনে কাপড় সেলাই করছে, আবার হয়তো কেউ কাপড় কাটছে বা বোতাম সেলাই করছে। ফলে একটি দর্জির দোকানের মালিককে তার এই কার্যপ্রক্রিয়া সঠিকভাবে চালিয়ে নেওয়ার জন্য সেলাই মেশিন ক্রয়, সুতা, বোতাম, কাঁচি ইত্যাদি প্রয়োজনীয় পরিমাণে ক্রয় করতে হয়। ব্যবসার শুরুতে সাধারণত এসব ক্রয়ের জন্য প্রয়োজনীয় তহবিল সে তার নিজস্ব মূলধন ব্যবহার করে নির্বাহ করে। পরিশেষে বলা যায় যে একটি অর্থায়ন ব্যবস্থাপনা হলো এমন একটি প্রক্রিয়া যা কোনো ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক তহবিলের সামগ্রিক কার্যপ্রক্রিয়া ধাপ। তারপর দেখো পরবর্তী ধাপটি হচ্ছে কারবারি অর্থায়নের গুরুত্ব। আজকালকার দিনের প্রতিযোগিতামূলক মুক্তবাজার ব্যবস্থায় মুনাফা অর্জনের জন্য প্রতিটি সরকারি, বেসরকারি, আন্তর্জাতিক ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে গুরুত্বের সাথে পূর্ব পরিকল্পনা মাফিক অর্থায়ন করতে হয়। নিচে কারবারি অর্থায়নের গুরুত্ব তুলে ধরা হলো। ব্যবসায়িক মূলধন সংকট। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ বলে আর্থিক সংকট ব্যবস্থার প্রতিষ্ঠানগুলোর জন্য একটি নিত্য নৈমিত্তিক ঘটনা। এই সংকটের জন্য কারবার প্রতিষ্ঠান সুচারুরূপে পরিচালনা করা একটি কঠিন কাজ। উদাহরণস্বরূপ বলা যায় যে একটি প্রতিষ্ঠানের কাঁচামাল কেনা প্রয়োজন, কিন্তু অর্থ সংকটের জন্য সে যদি যথাসময়ে উপযুক্ত পরিমাণে কাঁচামাল কিনতে অপারগ হয়, তাহলে প্রতিষ্ঠানটির উৎপাদন প্রক্রিয়া ব্যাহত হতে থাকবে। অনগ্রসর ব্যাংক ব্যবস্থা। অনেক সময় ব্যাংক ঋণের বিপরীতে যে সম্পত্তি বন্ধক রাখতে হয়, তার অপ্রতুলতার কারণে ব্যাংক ঋণ উপযুক্ত সময়ে ও যথার্থ পরিমাণে পাওয়া যায় না। ফলে ব্যবসায়ীদের এই অর্থ সংকট হতে উদ্ভূত সমস্যা মোকাবিলা করার জন্য খুবই পরিকল্পিতভাবে অর্থের সংস্থান করতে হয় এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্তের মাধ্যমে অর্থের লাভজনক ব্যবহার করার প্রয়োজন হয়। স্বল্প শিক্ষিত উদ্যোক্তা। বাংলাদেশের বেশিরভাগ ক্ষুদ্র প্রতিষ্ঠানের উদ্যোক্তারা স্বল্প শিক্ষিত বলে তারা একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে অর্থায়ন কার্যক্রম পরিচালনা করতে পারে না। এতে করে অনেক লাভজনক প্রতিষ্ঠান উপযুক্ত আর্থিক পরিকল্পনার অভাবে
আর্থিক সংকটে সুষ্ঠুভাবে চলতে পারে না এবং অবশেষে লাভের বদলে ক্ষতির সম্মুখীন হয়। উৎপাদনমুখী বিনিয়োগ ও জাতীয় আয়। একটি সফল বিনিয়োগ জাতীয় আয় বৃদ্ধিতে প্রত্যক্ষ ভূমিকা রাখে। অর্থায়ন বিষয়ক জ্ঞানের প্রয়োগে একজন ব্যবসায়ী বিনিয়োগের বিভিন্ন প্রকল্পগুলোর মাধ্যমে ভবিষ্যৎ আয় ব্যয়ের সম্ভাব্যতা বিশ্লেষণ করে সবচেয়ে লাভজনক প্রকল্পটি বেছে নিতে পারে। এই ধরনের লাভজনক বিনিয়োগ করার জন্য যেমন অর্থবহ, তেমনি সারা দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। পরিশেষে বলা যায় যে উপরোক্ত বিষয়গুলো কারবারি অর্থায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। পরবর্তী ধাপটি দেখো, আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলী। আয় সিদ্ধান্ত বা অর্থায়ন সিদ্ধান্ত। আয় সিদ্ধান্ত বলতে মূলত তহবিল সংগ্রহের প্রক্রিয়াকে বোঝায়। অর্থায়ন সিদ্ধান্তের আওতায় তহবিল সংগ্রহের ভিন্ন উৎস নির্বাচন এবং এসব উৎসের সুবিধা অসুবিধা বিশ্লেষণ করে অর্থায়ন সংক্রান্ত পরিকল্পনা গ্রহণ করা হয়। সাধারণত চলতি ব্যয় নির্বাহের জন্য স্বল্পমেয়াদী উৎস থেকে আর স্থায়ী ব্যয় নির্বাহের জন্য দীর্ঘমেয়াদী উৎস থেকে অর্থ সংগ্রহ করা হয়। সাধারণত ব্যবসায় তহবিল সংগ্রহে মালিকপক্ষের নিজস্ব পুঁজি ও বিভিন্ন উৎস থেকে ঋণ গ্রহণের মাধ্যমে ব্যবসায় তহবিল সংগ্রহ করা হয়। এছাড়া বড় কোম্পানিগুলো শেয়ার বিক্রয়ের মাধ্যমে মূলধন সংগ্রহ করতে পারে। এই শেয়ার হোল্ডাররাই কোম্পানির মালিক। কোনো প্রতিষ্ঠান ঋণের মাধ্যমে তহবিলের যে অংশ সংগ্রহ করে তার জন্য প্রতিষ্ঠানটির ঋণের দায় বৃদ্ধি পায়। আবার মালিকপক্ষ হতে সংগৃহীত মূলধনের পরিমাণের উপর ভিত্তি করে মালিকপক্ষের অধিকার প্রতিষ্ঠিত হয়। ফলে সঠিক অর্থায়ন সিদ্ধান্তের মাধ্যমে একটি প্রতিষ্ঠান ঋণের দায় ও মালিকানা সত্ত্বের মধ্যে লাভজনক ভারসাম্য সৃষ্টিতে সফল হয়। উদাহরণস্বরূপ বলা যায় যে আমার এলাকায় ইমরান নামে একজন মুদির দোকানি তার ব্যবসায়ের অর্থায়ন সংগ্রহ করতে চায়। তার দোকানের প্রয়োজনীয় জিনিসপত্র মালামাল ক্রয়ের জন্য যে খরচে অর্থ সংগ্রহ করতে হবে তাই হলো আয় সিদ্ধান্ত বা অর্থায়ন সিদ্ধান্ত। তাই বলা যায় যে একটি ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য কতটুকু পরিমাণ অর্থের প্রয়োজন তা শুধুমাত্রই আয় সিদ্ধান্তের মাধ্যমে জানা সম্ভব। অর্থায়নের সুষ্ঠু সিদ্ধান্ত গ্রহণ করতে পারলেই ব্যবসায়ের সফলতা অর্জন সম্ভব হয়। তারপর রয়েছে ব্যয় সিদ্ধান্ত বা বিনিয়োগ সিদ্ধান্ত। একজন দর্জি দোকানের সেলাই মেশিন ক্রয় সংক্রান্ত সিদ্ধান্ত একটি বিনিয়োগ সিদ্ধান্ত। মুদি দোকানের আসবাবপত্র রেফ্রিজারেটরের সংক্রান্ত একটি বিনিয়োগ সিদ্ধান্ত। উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্য উৎপাদনমুখী মেশিন ক্রয়, কারখানা নির্মাণের খরচও এই জাতীয় সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের মাধ্যমে প্রত্যাশিত আগমন নির্গমনের একটি পরিকল্পনা করতে হয়। যেমন প্রস্তুতকারী প্রতিষ্ঠানের মেশিন ক্রয় সংক্রান্ত সিদ্ধান্তটি গৃহীত হয় যদি মেশিন দ্বারা প্রস্তুতকৃত পণ্য সামগ্রীর বিক্রয় পূর্বের তুলনায় বৃদ্ধি পায়, এতে করে যদি মুনাফা ও নগদ প্রবাহ বৃদ্ধি পায় এবং সর্বমোট নগদ প্রবাহ যদি মেশিনের ক্রয় মূল্য থেকে বেশি হয়, অর্থাৎ মেশিনটি যদি আগামী 10 বছর ব্যবহার করা যাবে মনে হয়, তাহলে মেশিনের নিয়োগ সিদ্ধান্তটির জন্য আগামী 10 বছরে মালামাল বিক্রয় থেকে যে অর্থের আগমন 10 বছরের বিক্রয়লব্ধ নগদ প্রবাহ বের করা সম্ভব। নগদ প্রবাহ হতে মুনাফার পরিমাণ নির্ণয়ের জন্য বিক্রয়লব্ধ অর্থ থেকে উৎপাদন ও অন্যান্য খরচ বাদ দিয়ে নগদ প্রবাহ নির্ধারণ করতে হয়। ভবিষ্যতের পণ্য বিক্রয়ের পরিমাণ ও পণ্যের মূল্য নির্ধারণ একটি দুরূহ কাজ বলে বিনিয়োগ সিদ্ধান্তটি প্রতিষ্ঠানের জন্য একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তারপর রয়েছে অন্যান্য সিদ্ধান্ত। আয় সিদ্ধান্ত বা অর্থায়ন সিদ্ধান্ত ও ব্যয় সিদ্ধান্ত বা বিনিয়োগ সিদ্ধান্ত আর্থিক ব্যবস্থাপকের জন্য সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। এছাড়া আর্থিক ব্যবস্থাপককে আরও কিছু সিদ্ধান্ত নিতে হয়, যেমন কী পরিমাণে কাঁচামাল ক্রয় বা প্রতিষ্ঠানের জন্য উপযোগী এবং সেই অর্থ কোথা থেকে সংগ্রহ করা যাবে এই সংক্রান্ত সিদ্ধান্তকে চলতি বিনিয়োগ সিদ্ধান্ত বলে। দৈনন্দিন প্রয়োজন নির্বাহ করার জন্য কী পরিমাণ নগদ অর্থ রাখা উচিত সেটাও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। যেসব উৎস থেকে তহবিল সংগ্রহ করা হয়েছে তাদের প্রাপ্য প্রদান করা আরেকটি সিদ্ধান্ত। ব্যাংক ঋণ ও অন্যান্য ঋণ যেমন বন্ড, ডিবেঞ্চার ইত্যাদির মাধ্যমে তহবিল সংগৃহীত হলে যথাসময়ে নির্দিষ্ট পরিমাণ সুদ প্রদান করার সিদ্ধান্ত আর্থিক ব্যবস্থাপকের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। একইভাবে শেয়ার বিক্রয়ের মাধ্যমে সংগৃহীত তহবিলের ক্ষেত্রে প্রত্যাশিত হারে মুনাফা অর্জন ও লভ্যাংশ বণ্টন ও আর্থিক ব্যবস্থাপকের জন্য গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। তো শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের প্রথম সপ্তাহের ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ে যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে তার একটি উত্তরপত্র। যারা অন্যান্য অ্যাসাইনমেন্টগুলো এখনও করোনি, ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে চাইলে তোমরা খুব সহজেই সবগুলো অ্যাসাইনমেন্ট করে ফেলতে পারো। তাহলে আজ এ পর্যন্তই। সকলের সুস্থতা কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।